তারা থ্রেট করে গেছে, আজকে দেখে গেলাম কালকে এসে রেপ করব, একথা তারা বলে গেছে। সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে, পুলিশ কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে, মানে সে পেশেন্ট। তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয়, তাহলে সেই পুলিশ আবার এই যদি করে, তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে, পুলিশ পেশেন্ট সেজে শুয়েই থাকবে। ওনারাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন, বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাদেরকে একটা দিন অ্যাপ্রন দিন, আপনাদের বাড়ি কেউ বলছে আপনারা যে জামা কাপড় পরে এসছেন সেইটা দিন, তাহলে আমি সেটা পরে থাকবো, মানে আমি পুলিশ নয়। সুরভি পাল এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চিকিৎসক। আপনি কাল রাত্রেও ছিলেন, আটকে পড়েছিলেন, এবং কি অবস্থা হয়েছিল আপনি পুরোটা বলুন। আমি প্রথম থেকে মানে কি ঘটেছিল? কাল আমি 10:30 থেকে আরজি কর এবং আরজি করের বাইরে ছিলাম। যখন মিছিল শুরু হয়, আমি এবং আমার দুজন জুনিয়র, আমার থেকে 2 বছরের তারা ছোট, তো আমরা 3 জন মিলে শ্যামবাজারের দিকে গেলাম, ওখান থেকে আবার ফিরেও এসেছি। তো যখন আমরা ফিরে আসছি, আরজি করের 1 নম্বর গেটের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম। আমি আর একজন এগিয়ে গিয়ে বললো আমি কলেজের ভিতরে যাই। আমরা বললাম ঠিক আছে, তো যা, আমরা তোর পিছন আসছি। তো সেই সময় আরেকটা মিছিল বেলগাছিয়া ব্রিজের ওপর ওয়েট করছে, একদল আরজি কর গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং বারবার কেউ একটা অ্যানাউন্স করছে যে যারা আরজি করের সামনে দাঁড়িয়ে আছেন তারা প্লিজ এগিয়ে যান, কারণ আরেকটা মিছিল আসছে, আপনারা প্লিজ শ্যামবাজারের দিকে এগিয়ে যান। তো আস্তে আস্তে সবাই এগোচ্ছে এবং একদল যারা শ্যামবাজার হয়ে ফিরছে, ব্যাক করছে। তখন আমরা 1 নম্বর গেট থেকে দেখতে পাচ্ছি আরজি করের ভেতরেও কিছুজন মোমবাতি নিয়ে ঢুকছে। তো আমি আর আমার যে জুনিয়র ছেলেটি ছিল, আমরা দুজন ঠিক করলাম যে ঠিক আছে চল আমরা এবার ফুটপাথটা ধরে আস্তে আস্তে যাই, ইমার্জেন্সি গেট দিয়ে কলেজের ভেতরে ঢুকবো। তো আমরা যখন ফুটপাথ ধরে এগোচ্ছি আস্তে আস্তে, হঠাৎ অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে ফুটপাথের ওপর অস্বাভাবিকভাবে লোকজন উঠে আসতে শুরু করলো, অস্বাভাবিকভাবে। আমরা খুব অবাক হয়ে যাচ্ছি, আমি চিৎকার করছি যে প্লিজ আপনারা একটা সিঙ্গেল লাইন মেনটেন করুন, এইভাবে গায়ে উঠবেন না। মানে আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে কি হচ্ছে। তো অনেক ধাক্কাধাক্কির পর যখন গেটের সামনে আমি এবং আমার জুনিয়রটি গেলাম এবং আমাদের সঙ্গে অনেকেই ছিল, দেখছি যে হঠাৎ লোকজন হই করছে, এই ব্যারিকেড ভাঙ, ভেঙে আমরা ঢুকবো। পুলিশকে দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু করছে না। তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার। একটু আগে তো একটা দেখলাম যে মিছিল কলেজের ভেতরে ঢুকেছে, আমরাও ঢুকবো। আমার এক সিনিয়র এবং এক জুনিয়র অলরেডি তারা কলেজের ভেতরে আছে। তো এমন ভয়াবহ জিনিসটা শুরু হলো। আমাকে তখন আমার জুনিয়র বলল, দিদি চলো আমরা রাস্তা ক্রস করে যাই। রাস্তা ক্রস করতে গিয়ে মানে আমাদের হাঁটতে হয়নি, লোকজনের ধাক্কাতে একসময় মনে হচ্ছিল হয়তো আমি মরেই যাব, আমাকে হয়তো কেউ পিষে দেবে। তো অনেক কষ্ট রাস্তাটা পার হয়ে কোনো রকমে আমি আরজি করের 6 নম্বর গেটের বাইরে এসে দাঁড়াই, এবং সেই সময় আমার জুনিয়রটি যে ছিল সে কোথায় হারিয়ে গেল খুঁজেও পাইনি আমি। মানে এটা কলকাতা শহরে আরজি করে এটা, হ্যাঁ। এবং আমি কিছু কি লোকানোর চেষ্টা হচ্ছে, মানে বারবার এই প্রমাণ জানি না। মানে যদি সব কিছুতে স্বচ্ছতা থাকে, যদি আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার নিজেদের উপর কনফিডেন্ট থাকেন যে ওনারা নিজেদের জায়গায় ঠিক আছে, তাহলে এটা কেন আমাদের ফেস করতে হচ্ছে? আমি যখন 6 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে, তখন আমি দেখলাম যে একদল মহিলা হঠাৎ 6 নম্বর গেটের দিকে এসে এই গেটটা ভেঙে ঢুকবো আমরা, এই গেটটা ভেঙে ঢুকবো আমরা। আর আমি মানে কোন দিকে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার কলেজের ভেতরের জুনিয়র একজন আছে, একটা জুনিয়র আমার সাথে ছিল, সে কোথায় হারিয়ে গেছে। দায়িত্ব জ্ঞানহীনের মতো আমি অন্যদের সঙ্গে দৌড়াতেই পারতাম, কিন্তু জানি না আমি কেন ওখান থেকে পালাতে পারিনি সেই সময়। তারপর দেখলাম একদল ছেলে আসছে, তারাও গেটটাকে ভেঙে ঢোকার চেষ্টা করছে। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে কলকাতা স্টেশনের দিকে এসে দাঁড়িয়ে দেখছি। ভেতরের ছবিগুলো দেখছো সৌরভী, মানে তছনছ করে হল্টার মেশিন থেকে শুরু করে দামি দামি জিনিসপত্র এই সমস্ত। আমি জাস্ট তখন ইমার্জেন্সি গেটের উল্টো দিকটায় দাঁড়িয়ে আমি দেখছি ইমার্জেন্সির কাঁচগুলো ভাঙছে, রীতিমতো ভাঙছে। আর কাল জানি না এটা সবার সঙ্গে হয়েছে কিনা, ফোনের নেটওয়ার্ক মাঝে মাঝে থাকছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, কারোর সঙ্গে যোগাযোগ ঠিক করে করতে পারছি না। আর যোগাযোগ করবো কি, লোকজন তো ধাক্কা দিয়ে মানে ঠেলে চলে যাচ্ছে। আমি বারবার চেষ্টা করছি যে আমার জুনিয়র ছেলেগুলোর সঙ্গে যোগাযোগ করার, যে ওরা ঠিক আছে কিনা। আমি একবার তোমাকে থামাবো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরজি কর কাণ্ড নিয়ে, এবং এটা আপনাদের সুবর্ণবাবু এবং দীপাঞ্জনবাবু দুজনেরই শোনা উচিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন একবার শুনবো। ভিডিও দেখুন, তো দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা, ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন।
এত আইএকে দিয়ে এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও, এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেই ব্রেকিং বিবিজি এই মুহূর্তে চালাতে বলবো আমার পিসিআরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভিডিওগুলো দেখুন না, এআই দিয়ে কত ধরনের ভিডিও বানানো যায়। এই ব্রেকিং নিউজ বিবিজি ব্রেকিং আমি মারার জন্য বলবো, এই মুহূর্তে গোটা বাংলাকে দেখানোর জন্য বলবো, জবাব চায় বাংলাতে। ব্রেকিং নিউজ, আরজিকর দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ এগুলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফেক ভিডিও হতে পারে। অকল্পনীয় প্রতিক্রিয়া। আরজিকরের তাণ্ডব, ফেক ভিডিওর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন এটা নিয়ে আমার প্রতিক্রিয়া নিতেই হবে সুবর্ণ গোস্বামীর থেকে। সুবর্ণ গোস্বামী, কাল যাহা যাহা হইয়াছে তাহা পুরোটাই গুজব, ফেক, এআই জেনারেটেড বোধহয়, কিচ্ছু হয়নি। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কোন ভিডিওর কথা, ফেক ভিডিও, কোনো পার্টিকুলার ভিডিও যদি ফেক হয়ে থাকে আলাদা জানি না, কিন্তু যেটা হচ্ছে কাল যা ঘটেছে এত মানুষের চোখের সামনে ঘটেছে, তোমাদের সবার ক্যামেরার সামনে ঘটেছে, সেগুলো যে ফেক নয় সেটা সারা বাংলা জানে, নতুন করে বলার কিছু নেই। আমার যেটা বলার সেটুকু হচ্ছে যে এই যা ঘটলো পুরো ব্যাপারটা আরজিকর মেডিকেল কলেজের হচ্ছে যে মব পাঠাতে হলো কেন? হু স্ট্যান্ডস টু গেইন? মব পাঠালে কার সুবিধা ছিল? দেখা গেল যে মবের লক্ষ্য ছিল প্রথম কথা যে হচ্ছে 3rd ফ্লোরে চেস্ট মেডিসিন, যেখানে তারা পৌঁছাতে পারেনি, ওরা বুঝতে পারেনি 3rd ফ্লোর মানে কি, সেই জন্য পৌঁছাতে পারেনি। আর যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে আন্দোলনকারীদেরকে সন্ত্রস্ত করা, সেটাও ওরা করতে পারেনি। আন্দোলনকারীদের বুকের কলিজের জোর অত হচ্ছে যে দুর্বল নয় যে হচ্ছে যে কটা মব এলো। আর এখানেই বোধহয় শেষ হবে না সুবর্ণবাবু, একদম আমার সময় শেষ, কিন্তু এখানেই বোধহয় শেষ হবে না। মুখ্যমন্ত্রী আর যা বললেন সেখান থেকে নতুন বিতর্ক শুরু হবে, কিন্তু